সেটা আমি একবার ভাবছিলাম যে এদিক দিয়ে আসবো না। মন মেজাজ আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা খারাপ। আল্লাহ মাফ করো। আর পদ্মা সেতু না হলে এই মাওয়া ফেরিঘাট আমি পার হচ্ছি না। ফারানা টাটা, আরমান টাটা, খালাম্মা গেলাম। 10:31 একদম সাতক্ষীরা থেকে বের হচ্ছি। এবার আজকের রুটটা কিন্তু ভিন্ন হবে। আমরা আজকে যাব মাওয়া দিয়ে। অ্যান্ড মাওয়ার রাস্তা অনেক ভালো। আসার দিন তো অনেক বেশি স্পিড ব্রেকারের প্যারা খেয়েছি। মাওয়া দিয়ে যাওয়ার আগে খুলনায় একটা ব্রেক নিব, কারণ রূপসার উপরে কয়েকজন ছোট ভাই ব্রাদার বা বড় ভাই ব্রাদার অপেক্ষা করবে। মেবি আমাকে ফোন দিচ্ছিল, সো রূপসাতে একটু দাঁড়াবো। আচ্ছা, আমরা হাইওয়েতে উঠে গেছি, আর কোনো প্যারা নাই। বাসা থেকে হাইওয়েতে উঠতে মাত্র 3 মিনিট সময় লাগে। এখন 10:33। সো চলেন। আর ফুয়েলের কাটা লাফাইতেছে, তার মানে ফুয়েল নিতে হবে। সেই ওই যে ফুল করছিলাম মনে আছে ঢাকা থেকে, এই যে এখন খালি হলো। বেশ ভালোই চলতেছে, মাইলেজও ভালো পাইতেছে। 600 টাকা দেন। হ্যাঁ, চুকনগর থেকেই লোড করে নিলাম। 600 টাকা নিয়ে নিয়েছি। ইনশাল্লাহ এই তেলে আমরা ঢাকা ঢুকে যেতে পারবো। লেটস সি কি হয়। সো বাসা থেকে বের হতে হতে ঠিক 10:30 বেজে গিয়েছিল, আর এখন ঠিক 11:30 আমরা রূপসা। কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। বললাম যে রূপসাতে দাঁড়াবো। সো যুব আমাকে বারবার ফোন দিতেছিল। আমি কিন্তু কাউকে নোটিস করে আসি নাই, ওইটাও বারবার বলতেছিলাম। জাস্ট ও আমার নাম্বারটা অনেক কষ্টে ম্যানেজ করছে। মেবি কোথা থেকে ম্যানেজ করছো? নাম বললে চাকরি থাকে। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। নাম্বার দিলে আমরা কথা বলি, বাট সবাই কথা বললে হয় কি, মানে তখন বিপদ হয়ে যায়। দেখা হয়ে ভালো লাগলো। সাথে আছে অপু আর হচ্ছে সিয়াম। ও হচ্ছে ওদেরই ফ্রেন্ড। তার মানে ও যেহেতু ফোন দিছে, শুধুমাত্র ওর ফ্রেন্ড সার্কেলরা খবর পেয়েছে, আর কেউ খবর আপাতত পাই নাই। সো সবার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এরপরে নেক্সট যখন আসবো অবশ্যই অ্যানাউন্স করে আসবো, তখন সবার সাথে দেখা হবে। আর এখন একটা ড্রোন ফ্লাই দেবো, এটা দেখে নেন। সো রূপসা সেতু থেকে বের হয়ে যাচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ। নতুন করে এই দুইজন অ্যাড হয়েছে, ওদের জন্য একটু ওয়েট করতেছিলাম। ওরা অনেক দূর থেকে আসছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ যুব। সো সবাইকে বিদায় দিয়ে এখন সময় হচ্ছে 12:30। সো কোথাও থামলে দেখছেন 1 ঘন্টা ইজিলি চলে যায়। সবাইকে সময় দেওয়া, সবার সাথে মিট করা আমারও অনেক বেশি পছন্দ, সবার সাথে মিট করা। সো এই কারণে সময়টা একটু চলে যায়। এখন দেখি গোপালগঞ্জ যেতে এক্স্যাক্টলি কতক্ষণ লাগে, আর আপনাদেরকে আস্তে আস্তে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যায়। আর নতুন কোনো কাহিনী থাকলে সেটা শেয়ার করি। লেটস গো। সো গোপালগঞ্জ শহরে তো আমরা যাব না। গোপালগঞ্জ শহরটা এখান থেকে বামে, এবং বিশ্ববিদ্যালয় বামে, সার্কিট হাউস। মেন কথা হচ্ছে, এক কথায় বামে হচ্ছে শহরটা, আর সমাধি, বঙ্গবন্ধু সমাধিটা হচ্ছে ডানে চলে গেছে। বাট আমরা সোজা চলে যাব ভাঙার দিকে। অ্যান্ড ভাঙাতে গেলে আপনারা জাস্ট যারা আসেন নাই তারা অবাক হবেন। এখন ভাঙা থেকে একটা না, মাওয়া ফেরিঘাট পর্যন্ত একদম এক্সপ্রেসওয়ে। মানে আপনি একবার যে থ্রোটল ধরবেন,
ওইটা কখন ছাড়বেন ওটা আপনার মার্জি মতো, হামারা মার্জি হে, হাম নেই ছাড়েঙ্গে। এই রাস্তা এবং এই গাছগুলা অনেক বেশি ভালো লাগতেছে এবং দুই পাশে বিস্তৃত মাঠ। সো এখানে একটা ড্রোন ফ্লাই দিতে মন চাইতেছে, চলেন একটা ড্রোন শট দেখে নিই। আর এখানে এসে প্রায় 2টা বাজার 15 মিনিট আগে আসছিলাম, এখন বাজে 2টা বেজে 17 মিনিট। তার মানে এখানেও আধা ঘন্টার বেশি সময় আমরা ওয়েস্ট করলাম না। অ্যাকচুয়ালি ভ্লগিং করতে হলে এইটুকু তো আপনাদেরকে দেখাতেই হবে। আর পিছে এত বড় একটা ব্যাগ নিয়ে আলামিন কিন্তু বসে আছে। সো ভাঙা যাওয়ার পরে দেখবেন আসল রাস্তা, এরপরে তো থ্রোটল ছাড়বো না, একদম দেখবো আজকে একটা না থ্রোটল না ছেড়ে। যদিও 2 জন নেওয়ার পরে এই বাইকটা এত একটা টানতে পারে না, 110 সর্বোচ্চ উঠতে পারে। লেটস সি হাইওয়েতে যাওয়ার পরে, মানে এক্সপ্রেসওয়েতে যাওয়ার পরে বুঝবো। আর আজকে চেষ্টা করব একদম ভাঙা থেকে একদম এক্সপ্রেসওয়ে শেষ পর্যন্ত যেতে কতক্ষণ লাগে এটা একটু দেখার চেষ্টা করব। চলেন। দেখেন দেখেন এখানে কি লেখা, এক্সপ্রেসওয়ে শুরু। একদম 2টা বেজে 25 মিনিট আমরা এক্সপ্রেসওয়েতে ঢুকতেছি। যদিও ওখানে 35 মিনিট ওয়েস্ট না করলে আমরা ঠিক 1.5 ঘন্টায় খুলনা থেকে এক্সপ্রেসওয়েতে ঢুকতে পারতাম, যেটা আপনারা দেখলেন। ভাঙাটা অনেক জোস, এখানে ড্রোন শট না নিলে হবেই না। আমাদের ড্রোন শট নেওয়ার ডান। আর এইটা কেমন লাগলো? এটা অবশ্যই ভালো লাগার মতো একটা জায়গা, আপনাদের আশা করি অনেক ভালো লাগছে। এখন টাইম স্টার্ট করব যে এক্স্যাক্টলি এখান থেকে এই এক্সপ্রেসওয়ে শেষ করতে কত মিনিট সময় লাগে এই কেপিটির 2 জন নিয়ে। বাইক স্টার্ট দিতেছি একদম, এখন 2টা বেজে 49 মিনিট। একদম ফরিদপুর ভাঙা থেকে স্টার্ট করলাম। 3টা বেজে 3 মিনিটে আমরা এক্সপ্রেসওয়ে ছেড়ে কাঁঠালবাড়ি ফেরিঘাটের দিকে নেমে যাচ্ছি, কারণ এক্সপ্রেসওয়ে শেষ। অ্যান্ড একটানা থ্রোটল ধরে রেখে এটা সময় লাগছে মাত্র 14 মিনিট। এই যে এখন 4 হলো, কত কিলো এটা আমার সঠিক জানা নাই, মেবি 30 কিলো বা 25 কিলো এরকম হবে আর কি। সো এখন ফেরিতে উঠে যাব। তবে এই যে বলছিলাম মাওদে আসার একটা প্যারা আছে, সেই প্যারাটাকে এবার একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। সেই প্যারাটা হচ্ছে এই ফেরিটা দেখবেন যে আমি দেখাবো আপনাদেরকে কয়টার সময় ফেরিতে উঠতেছি, কিভাবে উঠতেছি। অ্যান্ড এই ফেরিটা পার করতে পুরা 1.5 থেকে 2 ঘন্টা লাগায় দেয়। এইটা সবচেয়ে প্যারাদায়ক আমার কাছে, সবচেয়ে। যেমন দেখেন যাওয়ার দিন কিন্তু যেদিন গিয়েছিলাম ওই দিন পাটুরিয়াতে মাত্র 20 মিনিটে ফেরিটা পার করে দিছে। জাস্ট উঠছি, ফেরি স্টার্ট, চলে গেছে। আর এই ফেরিতে উঠলে এই কে টিকিট কাটে না, এই কে টিকিট কাটছে, এইগুলা মানে অথরিটি এখানে একদম ঠিক নাই, যার ফলে একটু দেরি হয়। আবার ফেরিগুলার অবস্থাও নাজেহাল। আর হয়তো ফেরিগুলাও রিপেয়ার করতেছে না, কারণ দেখা গেল পদ্মা সেতু হয়ে গেলে তো আর এই রিপেয়ার করে কোনো কাজ নাই। সো এই তো, চলেন ফেরিতে উঠি। সো ফেরিঘাটে আসলে সবসময় একটা থিওরি, যে ফেরিটা লোড থাকবে ওই ফেরিতে উঠে যেতে হবে। এটা তো এখনও লোডই হয় নাই, মাত্র নামাইলো। আর ছোট ফেরি, টানা ফেরি, এই ফেরিতে যাব না। পেয়ে গেছি লোডেড ফেরি। আরে একটুর জন্য হইল না।
এইখানে মাওয়াঘাটের একটা সমস্যা, 3টার পরে নাকি আর ফেরি আসে না। সো ঠেলা ফেরিতেই যেতে হচ্ছে, লাস্ট ফেরি। এই যে দেখেন এখন 3:15 বাজে না, আমরা কিন্তু ফেরিঘাটে চলে আসছি। মানে ফেরিতে ওঠার কথা, ধরে নেন আমরা উঠছি ওই যে ফার্স্ট ফেরিটা, কিন্তু যখন প্রথমে আসছি ওইটাতে ধরে নেন আমরা হচ্ছে 3:10-এ উঠছি, ঠিক আছে। প্রথমে তো এটাতেই আসছিলাম, শুধু টানা ফেরি দেখে আবার ফেরত গেছি। এখন বলতেছে আর ফেরি নাই, এই একটাই ফেরি যাবে। এখন কি করা, এটাতেই উঠতে হবে। সো এইবার আপনাদের নামার টাইমটা দেখাবো যে কি অবস্থা হয়। আমি কিছু বলবো না, আপনারা সূর্য দেখে ভাবেন কয়টা বাজে। উঠছিলাম কয়টায়? 3:10-এ। এখন বাজে 5:24। এরপরে বাইক হচ্ছে এখানে, এটা নামাইতে নামাইতে ধরেন আরও 10 মিনিট। তার মানে ধরে নিচ্ছি, হ্যাঁ 5:30টাই ধরলাম। তাহলে কয় ঘন্টা লাগলো? পুরা 2.5 ঘন্টা, মানে ওয়েস্ট অফ টাইম, পুরা ওয়েস্ট অফ টাইম। সেটা আমি একবার ভাবছিলাম যে এদিক দিয়ে আসবো না, তারপরেও আইসা প্যারাডা খাইলাম। আর পদ্মা সেতু না হওয়া পর্যন্ত এই মাওয়া ফেরিঘাট আর কখনো পার হবো না। কি আর বলবো, মন মেজাজ আরও খারাপ। পুরো ফেরি খালি হইতে হইতে যা ভাবছিলাম যে 5 মিনিট, তা তো না, পুরো 11 মিনিট এখনও হয়ে গেছে, এখনও নামতে পারি নাই। এখন একটু একটু ভাব আছে যে নামবো, বাট তাও মনে হয় দেরি হবে আরও। লেটস সি। একদম এক্স্যাক্ট টাইম আপনাদেরকে রিড করাবো যে কতক্ষণে নামলাম। মানে মন মেজাজ আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা খারাপ। এক্স্যাক্টলি 5:37। মানে এবার হিসাব করেন আপনারা আমি কতক্ষণে এই ফেরিটা পার হয়েছি। আল্লাহ মাফ করো। আর পদ্মা সেতু না হলে এই মাওয়া ফেরিঘাট আমি পার হচ্ছি না। ভাবছিলাম আপনাদেরকে একটা ড্রোন শট দেখাবো, বাট সেই অবস্থাই তো নাই। পুরা মানে সূর্য ডুবে গেল, মনই খারাপ হয়ে গেল। ওকে, আর একদিন আসবো আপনাদেরকে পদ্মা সেতু দেখানোর জন্য। উঠে গেলাম এক্সপ্রেস হাইওয়েতে। মনে হচ্ছে বাসায় ঢুকতে ঢুকতে প্রায় 7টার কাছাকাছি বেজে যাবে, কারণ এখন অফিসগুলো আরও ছুটি হয়েছে। আবার আমাকে জ্যামেও পড়তে হবে ঢাকা শহরে। বাহ মিজু, বাহ, খুব সুন্দর ট্যুর দিয়েছো তুমি। মাওয়া দিয়ে এসে তুমি খুব ভালো করেছো। সো মাওয়া নিয়ে তিক্ত অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালো লাগলো। আই থিঙ্ক আপনারা এরপরে সাবধান হবেন। সো পদ্মা সেতু হয়ে গেলে অচিরেই 5 ঘন্টায় বাড়ি যেতে পারবো বলে আশা রাখছি। সো ঢাকা মেডিকেলের পিছন থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, এই টোটাল ট্রিপটা যশোর যাওয়া আসা সব মিলে প্রায় 700 কিলোমিটারের ছিল। আসসালামু আলাইকুম।